আসসালামু আলাইকুম। এটিএন বাংলার গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সিরাজগঞ্জে ব্যবসায়ী হত্যা দায়ে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র হত্যা মামলায় 2 নারী সহ 3 জনের ফাঁসির আদেশ। অর্থের বিনিময়ে নৌবাহিনীতে চাকরির প্রতিশ্রুতি দেয়া প্রতারক চক্রের 9 সদস্য গ্রেফতার। প্রতারণার শিকার 38 চাকরি প্রত্যাশী উদ্ধার। ভারতের নিষেধাজ্ঞায় অর্ধেকে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি, লোকসানের মুখে ব্যবসায়ীরা। এবং 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েট শিক্ষক সমিতি। দাবি না মানলে আগামীকাল কঠোর কর্মসূচির ঘোষণা। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। সিরাজগঞ্জের নাজমুল ইসলাম নামে এক সবজি ব্যবসায়ীকে হত্যার দায়ে 6 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। একই সাথে তাদের প্রত্যেককে 10,000 টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও 1 মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। সিরাজগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে সিনিয়র জেলা ও দায়রা জজ এম আলী আহমেদ এ রায় দেন। দণ্ডপ্রাপ্তরা সবাই পলাতক রয়েছে। আদালত ও মামলা সূত্রে জানা যায়, নাজমুল ইসলাম নওগাঁ জেলার চকগৌরী বাজার হতে সবজি কিনে ঢাকার বাইপাইল এলাকার আড়তে বিক্রি করতেন। গত 2017 সালে 10 আগস্ট দুপুরে একইভাবে ট্রাকে সবজি নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেন তিনি। পরে মোবাইল ফোনে তার স্ত্রীকে জানানো হয় নাজমুলকে চন্দ্রা এলাকা হতে অপহরণ করা হয়েছে এবং 50,000 টাকা পেলে ছেড়ে দেওয়া হবে। এরপর 12 আগস্ট সকালে সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। কিশোরগঞ্জের ভৈরবে কলেজ ছাত্র হত্যা মামলায় 2 নারী সহ 3 জনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। এছাড়া প্রত্যেক আসামিকে 10,000 টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়। দুপুরে কিশোরগঞ্জের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 3-এর বিচারক ফাতেমা জাহান স্বর্ণা এ আদেশ দেন। মামলার বিবরণে জানা যায়, 2008 সালে 6 জানুয়ারি রাতে ভৈরব হাজী আসমত কলেজের বিএসসি প্রথম বর্ষের ছাত্র ও কুলিয়ারচর উপজেলা তারাকান্দি মধ্যপাড়ার শামসুদ্দিন মিয়ার ছেলে মোহাম্মদ আলীকে কলেজ গেটে ছুরিকাঘাতে হত্যা করা হয়। পরে এ ঘটনায় নিহতের বাবা ভৈরব থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। খুলনায় অর্থের বিনিময়ে নৌবাহিনীতে নাবিক ও তাদের এমওডিসিতে চাকরির প্রতিশ্রুতি দেয়া প্রতারক চক্রের 9 সদস্যকে গ্রেফতার করেছে নৌ সদস্যরা। গতরাতে নগরীর সোনাডাঙ্গা এলাকার একটি আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় সেখান থেকে প্রতারণার শিকার 38 জন চাকরি প্রত্যাশীকেও উদ্ধার করা হয়। ভুক্তভোগীরা জানায়, চাকরির আশায় তাদের অনেকেই বসতভিটা, আবাদি জমি, জমানো টাকা ও স্বর্ণালংকার বিক্রি করে প্রতারক চক্রকে 8 থেকে 15 লাখ টাকা দিয়েছে। এসব প্রতারকের কাছ থেকে অনেকগুলো মোবাইল ফোন সেট, ভর্তি সংক্রান্ত বিভিন্ন ভুয়া ও বানোয়াট প্রশ্নপত্রের সাথে উত্তরপত্র জব্দ করা হয়। দুপুরে সোনাডাঙ্গা থানায় সংবাদ সম্মেলনে এসব কথা জানান খুলনা অঞ্চল নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সামিউর রহমান। খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানাধীন হোটেল সুইট প্যালেস উক্ত স্থানে অভিযান চালিয়ে আমরা আমাদের নৌবাহিনী কন্টিনজেন্ট খুলনা ভর্তি সংক্রান্ত এই জালিয়াতি চক্রের 9 জনকে আটক করেছে এবং এই অভিযানকালে হোটেল থেকে আমরা প্রতারণার শিকার আরো 38 জন চাকুরি প্রার্থী যারা এই রিক্রুটমেন্ট কার্যক্রম এখানে অংশগ্রহণ করতে খুলনায় এসেছিলেন তাদেরকেও আমরা উদ্ধার করেছি। ভারতের নিষেধাজ্ঞায় অর্ধেকে নেমেছে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের রপ্তানি। নিষেধাজ্ঞায় দ্বিতীয় দিনে হিমায়িত মাছ, ভোজ্য তেল ও পাটের তৈরি রশি ছাড়া আর কিছুই রপ্তানি হয়নি। ব্যবসায়ীরা বলছেন, যেসব পণ্যের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে তার বেশিরভাগই রপ্তানি হতো এই বন্দর দিয়ে। আখাউড়া স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, দেশের অন্যতম এই স্থলবন্দর দিয়ে ভারতের 7টি রাজ্যে প্রতিদিন হিমায়িত মাছ, শুটকি, ভোজ্য তেল, প্লাস্টিক পণ্য, পিভিসি সামগ্রী, প্রক্রিয়াজাতকরণ খাবার সহ 12 ধরনের পণ্য রপ্তানি হতো। 2023-24 অর্থ বছরে আখাউড়া স্থলবন্দর দিয়ে 427 কোটি 88 লাখ টাকার রপ্তানি বাণিজ্য হয়েছে। আর 2024-25 অর্থ বছরে গত 11 মাসের রপ্তানি আয় বেড়ে দাঁড়ায় 453 কোটি টাকা। তবে তৈরি পোশাক, কাঠের ফার্নিচার, প্রক্রিয়াজাত খাবার, প্লাস্টিক পণ্য, পিভিসি পাইপ সহ বেশ কিছু পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞার ফলে এ বন্দরের রপ্তানি বাণিজ্য লোকসানের মুখে পড়েছে বলে দাবি বন্দর সংশ্লিষ্টদের।
30 থেকে 40 লাখ টাকার মতো প্রতিদিন আমরা রপ্তানি করতাম, কিন্তু এখন এটাতে 10 নামাতে আমাদের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশের পণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞায় বাংলাদেশের চেয়ে ভারতের বেশি ক্ষতি হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন, সমবায়, যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। দুপুরে ঢাকার সাভারে জাতীয় যুব উন্নয়ন ইনস্টিটিউটে যুব সমাবেশে যোগ দিয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি আরো বলেন, ভারত বাংলাদেশে বেশি পণ্য রপ্তানি করে থাকে। যেহেতু ভারত বাংলাদেশি পণ্যের উপর নিষেধাজ্ঞা দিয়েছে, তাই আমরা বিকল্প ব্যবস্থা খুঁজছি। এই নিষেধাজ্ঞায় দেশের ব্যবসায়ীদের সাময়িক কিছু ক্ষতি হলেও দীর্ঘস্থায়ী সুফল বয়ে আনবে। ইশরাকের মেয়র হওয়ার বিষয়টি যেহেতু আদালতে বিচারাধীন, আইনি জটিলতা নিরসনে আইন মন্ত্রণালয়ের কাছে মতামত চাওয়া হয়েছে বলেও জানান তিনি। বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা তো বলেছেন যে এই নিষেধাজ্ঞায় আমাদের থেকে বেশি ভারতেরই ক্ষতি হবে, কারণ আমদানিটা আমরা ভারত বাংলাদেশে বেশি রপ্তানি করে থাকি। তবে অবশ্যই যেহেতু এটা একটা সাডেন এসেছে, সেক্ষেত্রে আমাদের বিকল্প ব্যবস্থা খুঁজতে হবে এবং সেই বিকল্প ব্যবস্থা খোঁজা পর্যন্ত তো কিছু প্রতিবন্ধকতা থাকবে এবং ব্যবসায়ীদের সাময়িক হয়তো কিছু ক্ষতি হবে। তবে দীর্ঘমেয়াদে আমরা মনে করি এটা আমাদের আত্মনির্ভরশীলতার দিকে এগিয়ে যাওয়ার একটা সুযোগ। শিক্ষক লাঞ্ছনায় জড়িত শিক্ষার্থীদের শাস্তির দাবিতে 24 ঘন্টা আলটিমেটাম দিয়েছে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কুয়েট শিক্ষক সমিতি। দাবি না মানলে আগামীকাল কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমিতির সদস্যরা। এর আগে দুপুরে উপাচার্যের কার্যালয়ের সামনে 1 ঘন্টা অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ডক্টর ফারুক আহমেদ শিক্ষা কার্যক্রম সহ সকল সমস্যার সমাধান আগামীকাল বেলা 1টার মধ্যে না হলে কঠোর কর্মসূচির আলটিমেটাম দেন। শিক্ষকদের আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করেছে ছাত্রদের একটা অংশ। 7 কার্য দিবস অতিবাহিত হওয়ার পরে কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় আমাদের পরবর্তীতে 24 ঘন্টার ডেডলাইন দেওয়া ছিল যে আপনি এর মধ্যে ব্যবস্থা না নিলে আমরা অবস্থান কর্মসূচি পালন করব। এমত অবস্থায় যে 2 সপ্তাহ আজকে 3য় সপ্তাহ হতে যাচ্ছে, আমরা একাডেমিক কার্যক্রম শুরু করতে পারছি না। ওনার শুধু সিদ্ধান্তহীনতার কারণে। তো আমরা মনে করি এর দায়ভার ভাইস চ্যান্সেলর মহোদয়কেই নিতে হবে। চাঁদাবাজি সহ নানা অনিয়মের অভিযোগ অস্বীকার করে রংপুরে সংবাদ সম্মেলন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা কমিটি। নগরীর মুন্সিপাড়ায় সংবাদ সম্মেলনে সংগঠনের জেলা কমিটির আহ্বায়ক ইমরান আহমেদ, সদস্য সচিব ডাক্তার আশফাক আহমেদ জামিল ও মুখপাত্র ইয়াসির আরাফাত বক্তব্য রাখেন। এ সময় তারা বলেন, সংগঠনের পক্ষ থেকে সেনাবাহিনীর আওতাধীন গ্রামীণ ও কুটির শিল্প মেলায় হাউজিং ও লটারি বন্ধ করা, সিটি কর্পোরেশনের চাকরিচ্যুত 25 জনকে পুনর্বহালের জন্য প্রশাসককে সুপারিশ করা হয়েছে। এছাড়া ফেনীর বন্যায় বেঁচে যাওয়া 87,000 টাকা তহবিলে সংরক্ষিত আছে। বিদ্যুৎ কেন্দ্রে তদবির বাণিজ্যের বিষয়টিও অস্বীকার করেন তারা। এর আগে রোববার সন্ধ্যায় রংপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ বাণিজ্য সহ নানা অনিয়মের অভিযোগ এনে 16 জন পদত্যাগ করেন। একদমই ক্লিয়ার করছি আমি যে এখানে 1 পয়সারও কোনো লেনদেন হয় নাই। এটা আমার জায়গা থেকে একদম ক্লিয়ার করলাম আমি। নিয়োগ এক জিনিস, পুনর্বহাল আরেক জিনিস। তাদেরকে বিগত 6 বছর ধরে ওখানে ঢুকতে দেয় নাই। তারা এই বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে এসে তারা তাদের অধিকার বা তারা তাদের জাস্টিস, যে তাদের প্রাপ্য অধিকার সেটা ফেরত চাইছে এবং তাদের প্রতি জাস্টিস করা হয়েছে, এবং এর জন্য আমাদের জায়গা থেকে তাদেরকে যতটুকু সহযোগিতা করা প্রয়োজন আমরা সেটা করছি। উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জিঞ্জিরাম নদীর গোয়ালকান্দা পয়েন্টে পানি বৃদ্ধি পেয়ে দুপুরে বিপদসীমার 18 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়। জিঞ্জিরামের পানি বৃদ্ধি পাওয়ায় দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নের নিম্নাঞ্চলে ধান, পাট ও বিভিন্ন ধরনের সবজির ক্ষেত ডুবে গেছে। গত 24 ঘন্টায় যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে 47 সেন্টিমিটার, জগন্নাথগঞ্জ ঘাট পয়েন্টে 28 সেন্টিমিটার এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের জামালপুর ফেরিঘাট পয়েন্টে 32 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। তবে এসব নদ নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানিয়েছেন জামালপুর পানি উন্নয়ন বোর্ড।
ভারতের লোকে যারা যখন ভারতে বৃষ্টিপাত হয় যার ফলে বাংলাদেশের প্রভাব ফেলে অনেকটাই। এখানে বৃষ্টিপাতের কারণে আমাদের অনেক বসত বাড়ি ইতিমধ্যে ভেঙে গেছে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কিছু বরাদ্দ দিয়েছিল আমাদের, এই বরাদ্দে কোনো সুফল বয়ে আনেনি। আমরা চাই বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড আরো ভালো কিছু বরাদ্দ দিক, যাতে আমাদের এই বসত বাড়িগুলো, ফসলি জমিগুলো যাতে নষ্ট না হয়, এটাই আমি আর কি আশা করি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের কাছে। এখানে মাত্র ছোট ছোট 20টা বাঁশের বেড়া দিয়েই 1,20,000 টাকা শেষ হয়ে যায়, কিন্তু যে বেড়া দিছে এই বেড়া আমাদের কোনো কাজে আসতেছে না। 5 দফা দাবিতে কমপ্লিট শাটডাউনের অংশ হিসেবে মাদারীপুর নার্সিং ইনস্টিটিউটে তালা লাগিয়ে প্রশাসনিক দাপ্তরিক সহ সকল কার্যক্রম বন্ধ করে দিয়েছে শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠানে তালা দেন আন্দোলনকারীরা, পরে ক্যাম্পাসে সমাবেশ করেন তারা। সমাবেশে জানানো হয়, বর্তমানে দেশের 32টি সরকারি ও 154টি বেসরকারি নার্সিং কলেজের 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রিধারী শিক্ষার্থীরা একযোগে এ কর্মসূচি পালন করছেন। আন্দোলন চলাকালীন নতুন কোনো ভর্তি কার্যক্রম না চালানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন শিক্ষার্থীরা। 3 দফা দাবি আদায়ের লক্ষ্যে দ্বিতীয় দিনের মতো নারায়ণগঞ্জে পূর্ণ শাটডাউন কর্মসূচি পালন করেছে ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ছাত্ররা। এ সময় ছাত্ররা পূর্ণ দিবস ক্লাস বর্জনের পাশাপাশি প্রতিষ্ঠানটির অধ্যক্ষের কাছে স্মারকলিপি প্রদান করে। পরে মেরিন টেকনোলজির ভেতরে মিছিল করে তারা। দাবি মানা না হলে আন্দোলন চলমান থাকবে বলে জানায় ইনস্টিটিউট অফ মেরিন টেকনোলজির ছাত্ররা। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও তার পরিবার নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে নাটোরের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ অব্যাহত রয়েছে। দুপুরে নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের উদ্যোগে বড় হরিশপুর চক্রামপুর এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে সমাবেশে বক্তব্য রাখেন নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি শফিকুল ইসলাম বুলবুল ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ। বক্তারা রুহুল কুদ্দুস তালুকদার দুলুর বিষয়ে কোনো ধরনের অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। পটুয়াখালীর মহিপুরে হঠাৎ বিকট শব্দে সেতু ভেঙে খালের মধ্যে পড়ে গেছে। সকালে লতা চাপলি ইউনিয়নের আজিমপুর তাহেরপুর গ্রামের লক্ষ্মীর খালের উপর নির্মিত সেতুটি ভেঙে পড়ে। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি, তবে সেতু ভেঙে যাওয়ায় যাতায়াতে ভোগান্তিতে পড়েছেন 15 গ্রামের মানুষ সহ কুয়াকাটাগামী পর্যটকরা। 2004 সালে সেতুটি নির্মাণ করে এলজিএডি। প্রায় 5 বছর আগে চলাচলের অনুপযোগী হলেও সেতুটির নির্মাণে কোনো উদ্যোগ নেয়নি কর্তৃপক্ষ। জামালপুরে সরিষা বাড়িতে কালোবাজারে বিক্রি হওয়া ভিজিএফের 102 বস্তা চাল জব্দ করেছে যৌথ বাহিনী। গতরাতে সরিষাবাড়ির পিন্না ইউনিয়নের বাঁশরিয়া মোড়ে একটি গুদামে অভিযান চালিয়ে এসব চাল জব্দ করা হয়। তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদে যৌথ বাহিনী বাঁশরিয়া মোড়ে ওই গুদামে অভিযান চালায়। অভিযানের খবর পেয়ে গুদাম মালিক আলী হোসেন পালিয়ে যায়। পরে জব্দ করা চাল সরিষাবাড়ি সহকারী কমিশনার ভূমি লিজার রিলিসের উপস্থিতিতে রাতেই তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়। পটুয়াখালীর কলাপাড়ায় যাত্রীবাহী একটি বাসে অভিযান চালিয়ে চিংড়ি, লইট্টা ও পোয়া সহ বিভিন্ন প্রজাতির 6 মণ সামুদ্রিক মাছ জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। গতরাতে উপজেলার বাবলাতলা বাজার থেকে এসব মাছ উদ্ধার করা হয়। পরে মাছগুলো পৌর শহরের কলাপাড়া হ্যালিপ্যাড মাঠে বিভিন্ন এতিমখানা, মাদ্রাসা ও হতদরিদ্র মানুষের মাঝে বিতরণ করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক। এ সময় গাড়ি চালক আকাশকে 2000 টাকা জরিমানা করা হয়। 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিন সাগরে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা উপেক্ষা করে কিছু অসাধু জেলে এসব মাছ আহরণ করেছে বলে জানায় মৎস্য বিভাগ। সরকারি সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া ও ন্যায় বিচার নিশ্চিতে ঠাকুরগাঁওয়ে গ্রাম আদালত বিষয়ক 2 দিনের প্রশিক্ষণ শেষ হয়েছে। সদর উপজেলা পরিষদ হল রুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম। প্রশিক্ষণে দেওয়ানি মামলায় 20 টাকা ও ফৌজদারিতে 10 টাকায় 7 থেকে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি হয়। উপজেলা প্রশাসন আয়োজিত প্রশিক্ষণে গ্রাম আদালত গঠন এবং ফৌজদারি ও দেওয়ানি মামলা দ্রুত নিষ্পত্তি সম্পর্কে ধারণা দেওয়া হয়।
হবিগঞ্জে চুনারু ঘাটে ঐতিহাসিক মূল্যকে চলো দিবস পালিত হয়েছে। প্রতি বছর 20 মে চুনারু ঘাট উপজেলার 23টি চা বাগান সহ দেশের বিভিন্ন চা বাগানে নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়। নাটক গানের মাধ্যমে স্মরণ করা হয় 2021 সালের ওই দিনের ভয়াল ঘটনার কথা। কয়েকশো শ্রমিককে সেদিন হত্যার পর লাশ ভাসিয়ে দেওয়া হয়েছিল মেঘনা নদীতে। আর তখন থেকেই দিবসটিকে মূল্যকে চলো বা চা শ্রমিক দিবস হিসেবেই পালন করছেন শ্রমিকরা। এই উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও লস্করপুর ভ্যালির চাঁদপুর চা বাগানে সভা, র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সাবেক এমপি, বিএনপির কেন্দ্রীয় নেত্রী শাম্মী আক্তার, জাকসুর সাবেক জিএস অধ্যক্ষ আজিজুল হাসান চৌধুরী শাহিন, বাসদ নেতা অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান খায়রুন আক্তার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খুলনা বিভাগীয় স্টেডিয়ামে প্রথমবারের মতো শুরু হয়েছে অনূর্ধ্ব 18 জাতীয় নারী টি20 ক্রিকেট টুর্নামেন্ট। সকালে টুর্নামেন্টের উদ্বোধন করেন খুলনার বিভাগীয় কমিশনার ফিরোজ সরকার। অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম সহ অন্যান্যরা এই সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলায় খুলনা ও রংপুর বিভাগের মেয়েরা অংশ নেয়। 29 মে টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।